আমরা সাধারণ মানুষ রাজনীতি বুঝি না। আমরা দুবেলা খেতে চাই, শান্তিতে থাকতে চাই, দেশে সর্বত্র শান্তি বিরাজমান থাকুক। সরকার কে চালাচ্ছে, কোন সরকার ভালো চালাবে, কোন সরকার খারাপ চালাবে, সেগুলো নিয়ে আমাদের সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বন্ধুরা, আমরা আজকাল এই ভার্চুয়াল মিডিয়াতে যে কোনো একটা নিউজের পর, যে কোনো একটা খবরের পর যে ধরনের বিশ্লেষণ শুনি, এগুলো শুনে আমরা কখনোই বুঝতে পারি না বা জানতে পারি না আসলে কি ঘটছে। যে কোনো একটা খবরকেই দেখবেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকজন, বিভিন্ন সাংবাদিকগণ বিভিন্নভাবে বিশ্লেষণ করেন, যে যার মতো বিশ্লেষণ করেন। এগুলো থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, যে যার মতো তার মতাদর্শ বর্ণনা করছেন। আমাদের কি বেনিফিট হচ্ছে? আমরা কিন্তু আসল ঘটনা কিছুই জানতে পারছি না। এমন ঘটনা প্রায়শই ঘটছে, প্রতিদিনই ঘটছে। এই ধরনের ঘটনা এমনভাবে বেড়ে গেছে যে ভার্চুয়াল মিডিয়া খুললে আপনি বিনোদন থেকে বেশি পাবেন রাজনৈতিক খবরাখবর। সবাই করছেন, মানুষও দেখছেন। মানুষ রাজনীতি বোঝে না, বাট রাজনীতি বুঝতে চায়, রাজনীতির সম্পর্কে জানতে চায়। এর জন্য এই ধরনের ব্লগগুলো প্রচুর ভাইরাল হচ্ছে। কিন্তু রেজাল্ট কী হচ্ছে আমরা কিন্তু দিন শেষে বুঝতে পারছি না কে কি বোঝাতে চাচ্ছেন। তো আমরা বসে বসে এখন এই রাজনৈতিক বিশ্লেষণগুলো শুনি এবং শুনে কোনো কনক্লুশনে আসতে পারি না, বুঝতে পারি না আসলে কি হচ্ছে, কে কি বলতে চাচ্ছে। যে যার মতো বলে যাচ্ছেন, যে যেটা বুঝতে পারছেন, যে যেটা ভাবছেন, সে সেটাই বলছেন। আমরা কি বুঝবো? দেখুন, দুদিন আগেই সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করলেন। একজন দেশের সেনাপ্রধান দেখা করেছেন একজন দলের সর্বোচ্চ নেত্রীর সাথে। এটা নিয়ে প্রচুর ভাইরাল ভিডিও হয়েছে, এক একজন এক একভাবে বিশ্লেষণ করেছেন। সমস্ত ভিডিওগুলো দেখে আমি নিজেই বুঝতে পারলাম না আসলে সেনাপ্রধান কেন গিয়েছিলেন, সেনাপ্রধানের উদ্দেশ্যটা কি, ওনার উদ্দেশ্য, ওনার ভাবনা, এগুলো নিয়ে এক একজন এক একভাবে কথা বলছেন। আমরা কোনটা বিশ্বাস করব? আপনিই বা কোনটা বিশ্বাস করবেন? আমি কয়েকজনের বিশ্লেষণ আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখার পর আপনারা দয়া করে জানাবেন আপনি কি বুঝলেন। খালেদা জিয়ার বাসায় হঠাৎ সেনাপ্রধান। বিএনপির সদর দপ্তর থেকে জানানো হয়েছে প্রায় 40 মিনিট ব্যাপী এই বৈঠক হয় খালেদা জিয়া এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে। এটি বর্তমান সময়ের খুবই চমকপ্রদ একটি ঘটনা এবং রাজনীতির টার্নিং পয়েন্টও বলা যেতে পারে। অনেকগুলো টার্নিং পয়েন্ট হয়েছে এর মধ্যে, কিন্তু এটি সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য ঘটনা বলেই মনে হচ্ছে। বিএনপির তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ, বর্ষিয়ান নেত্রী, তার শরীরের খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলেন সেনাপ্রধান এবং তার সাথে তার স্ত্রীও ছিল। বোঝাই যাচ্ছে যে এটি একটি একান্তই পারিবারিক একটি আলাপ। এখানে আনুষ্ঠানিকতার নেই, অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে একজন রাজনৈতিক দলের নেত্রীর সাথে দেখা করতে এসছেন, 1-to-1 বৈঠক, এরকম কিছু বিষয় বলে আপাতত ধরে নেওয়ার বিষয় নেই। কিন্তু তারপরেও এই বিষয়টি রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে ধরে নিতে হচ্ছে, এই কারণে যে বর্তমান যেই রাজনৈতিক প্রেক্ষাপট, যে অচলায়তন, অচল অবস্থা, সংশয়, দ্বন্দ্ব, নির্বাচন প্রশ্নে সরকার এবং বিএনপির সাথে যে দ্বন্দ্ব, ছাত্র এবং ছাত্রদের যে সরকার, সেই সরকারের কিছু মুভ, যেসব বিষয় নিয়ে সরকার ইউনূস নিজেও বিব্রত, এই সমস্ত নানান কারণে যখন রাজনীতির অচলাবস্থা, ঠিক সে সময়ে বেগম জিয়ার সাথে সেনাপ্রধানের এই বৈঠক অনেকগুলো প্রশ্নের উদ্বেগ করেছে। এই বৈঠকটি কিসের জন্য হয়েছে, কেন হয়েছে, আবার ভুলও হতে পারে, কিন্তু আমার আন্দাজ, আমার ইনটুইশন, আমার ইকুয়েশন, সমীকরণ যেটা বলে সেটা হলো যে মূলত ওয়াকারুজ্জামান গিয়েছিলেন বেগম জিয়ার সাথে তার যে অবস্থান সেটি ব্যাখ্যা করতে এবং সেনাবাহিনী কি চায় সেটা ব্যাখ্যা করতে। এর সাথে তিনি হয়তোবা বিএনপির তরফ থেকেও কিছু মনোভাব জানার চেষ্টা করেছেন। প্রথমে বলি যে কি মনোভাব জানার চেষ্টা করেছেন এবং কোন প্রেক্ষিতে এই বৈঠকটি হয়েছে সেটির একটু প্রেক্ষাপট আপনাদের মনে করিয়ে দিতে চাই। একদিন আগে সেনাপ্রধানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় প্রথম আলোতে, আপনারা অনেকেই পড়েছেন সেটা। সেখানে তিনি বলেছেন যে সেনাবাহিনী কখনোই, তার নেতৃত্বে সেনাবাহিনী রাজনীতিতে জড়াবে না, নাকও গলাবে না। শেখ ওয়াকারুজ্জামান যে ভূমিকা পালন করেছেন 5 আগস্ট, সেই তার ভূমিকার কারণে শেখ হাসিনা তার সেফ এক্সিট পয়েন্ট না, আওয়ামী লীগের প্রত্যাবর্তন তার সেফ এক্সিট পয়েন্ট না। একদিনের জন্য যদি শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় ওয়াকারুজ্জামানকে পায় ফাঁসিতে ঝুলাবে।
শুধু ওয়াকারুজ্জামান তো না, সেনাবাহিনীর আরও যেসব সাধারণ কর্মকর্তা, মেজর কর্নেল যারা এই বিদ্রোহের সাথে নিজেদের সংশ্লিষ্টতা প্রকাশ করেছিল। সুতরাং পুরা সেনাবাহিনী এবং সেনাপ্রধান নিজে এবং তার যে বাহিনীর যে যন্ত্র, এই পুরো সিস্টেমটাকে তিনি নিষ্কলুষ রাখতে চান। নিষ্কলুষ রাখার জন্য তার একটা নির্ভেজাল নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে এমন একটা দল গোষ্ঠীর কাছে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত রাখতে হবে যেন এটা তার সেফ গার্ড হয়, অর্থাৎ তাকে রক্ষা করতে পারে, তার বাহিনীকে রক্ষা করতে পারে। সম্ভবত সে কারণেই বেগম জিয়ার কাছে তিনি আলোচনা করতে গিয়েছিলেন। এই সেনাপ্রধান দেখা করেছেন। এটি সাধারণভাবে যদি বর্ণনা করেন যে বেগম খালেদা জিয়া তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, বিধবা স্ত্রী, সুতরাং সেনাবাহিনীর সঙ্গে বেগম খালেদা জিয়ার একটা সম্পৃক্ততা আছে। তিনি ওয়াকারুজ্জামান যেই বাহিনীর তিনি প্রধান, সেই বাহিনীর প্রধান ছিলেন মরহুম জিয়াউর রহমান। ফলে তার বিধবা স্ত্রী তার সঙ্গে দেখা করতে যাবেন, এটি হচ্ছে সাধারণভাবে গণ্য করা যায় বা সাধারণভাবে এটি স্বাভাবিক হিসেবেই বিবেচনা করা যেতে পারে। কিন্তু বেগম খালেদা জিয়ার একটি রাজনৈতিক পরিচয় আছে, তিনি বিএনপির চেয়ারপারসন। সুতরাং এখন তিনি শুধু প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন, এটাই তার বড় পরিচয় না। তার চেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী। তার মানে একটা তার রাজনৈতিক পরিচয় আছে। এখন তার কোনো সরকারি প্রোটোকল নেই বা সরকারি কোনো পদ পদবি নেই, কিন্তু তারপরও বেগম খালেদা জিয়াকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। দেখা করতে আসাটা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী এবং এর রাজনৈতিক একটা তাৎপর্য আছে। অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করছে কি সেটা হচ্ছে এই যে এটা সহজভাবে ধরে নেওয়া যায় যে আগামী দিনে যদি নির্বাচন হয় 6 মাস 1 বছরের মধ্যে, নিঃসন্দেহে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আসবে, তার মানে সরকার গঠন করবে। সেই সরকারের হয়তো প্রথম পর্যায়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন। ফলে একজন একেবারে সম্ভাব্য প্রধানমন্ত্রী, ভাবী প্রধানমন্ত্রী, তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা সেনাপ্রধানের এটি একটা দিক নির্দেশনা দেয় যে আগামীতে কে ক্ষমতায় আসছে। সেটিও কিন্তু সেনাপ্রধানের বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারের একটা সিগন্যাল দিচ্ছে। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান গতকাল দেখা করেছেন বেগম খালেদা জিয়ার সাথে। মানে আপাত দৃষ্টিতে এটা খুব সৌজন্য সাক্ষাৎকার বলেই মনে হবে, আর সাক্ষাৎ বলেই মনে হবে। আমরা পত্রিকায় দেখেছি যে বেগম জিয়ার শরীরের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন তিনি, সাথে তার স্ত্রী ছিলেন। যেন ওয়াকারুজ্জামানের এই সাক্ষাৎটাকে আমি এভাবে দেখতে চাই যে সম্প্রতি বেগম খালেদা জিয়ার প্রশ্নে মানে নানান রকম আলোচনা আছে। তিনি দেশের বাইরে যাচ্ছেন, তার সন্তান দেশের বাইরে আছেন দীর্ঘদিন থেকে। এক সন্তানকে তো তিনি হারিয়েছেনই, আরেক সন্তান জনাব তারেক রহমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি দেশের বাইরে আছেন। বেগম খালেদা জিয়াও যদি দেশের বাইরে চলে যান, বিএনপি কি হবে, কেমন হবে? তাদেরকে বাইরে রেখে আর দেশে ঢুকতে না দিয়ে বিএনপিকে মাইনাস করার চেষ্টা হতে পারে, এই ধরনের আলাপ কেউ কেউ করছেন। এবং বিএনপি নিজের মধ্যে এক ধরনের মাইনাসের সম্ভাবনা নিয়ে শঙ্কা আছে, তারা বলছেন, এটা প্রকাশ্যেই বলছেন, কারণ তাদের অতীত অভিজ্ঞতা সুখকর নয় এই ধরনের নির্দলীয় সরকারগুলোর কারণে। এবং আমরা দেখব নানান প্রান্ত থেকে বিএনপি যে ইলেকশন চাইছে, তারা বলছেন যে ইলেকশনটা হওয়া জরুরি এবং সংস্কারের মেজরিটি ইলেকশনের পরে হওয়া উচিত। এটা শুধুমাত্র সরকারের লোকজন না, সরকারের লোকজন তো বলছেনই, অত্যন্ত চাঁচাছোলা ভাষায় ক্ষুব্ধভাবে বিএনপিকে বকাঝকা করছেন। এর বাইরেও কিছু মানুষজন, কিছু পাবলিক ইন্টেলেকচুয়ালস খুব জোরে সোরে বিএনপিকে গালিগালাজ করছেন। সুতরাং বিএনপির ওপরে বা বিএনপিকে নিয়ে কোনো ধরনের একটা পরিকল্পনা, বিরাজনীতিকরণের, বিএনপিকে সরিয়ে ফেলার, মাইনাস করার এক ধরনের পরিকল্পনা আছে কিনা, এই আলাপটা একটা জনপরিসরে আছে। সেনাপ্রধান তার সাথে দেখা করার মাধ্যমে আমি মনে করি যে এই বার্তাটা দেয়া হলো যে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির যে পরিমণ্ডল আছে সেটায় গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অন্তত সেনাপ্রধান বা বাংলাদেশ সেনাবাহিনী সেটার পক্ষে থাকবে। এবং সেখানে সব দল, কোনো দলকে বাদ দিয়ে কোনো দলকে কারসাজি করে কোনো রকম সমস্যা করা হবে, এইরকম অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী নেই। ইনফ্যাক্ট গতকালের সাক্ষাৎকারটা নিয়ে যে কথা বলেছি সেখানে এক ধরনের বলেছি আবারও যে এক ধরনের ভিন্ন একটা ক্ষমতার কেন্দ্র বলে মনে হতে পারে, যেটা সেনাপ্রধানের উত্তরেও আছে। কিন্তু যেটা জরুরি, তিনি আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের কথা খুব সিরিয়াসলি বলেছেন। এর আগেও রয়টার্সের সাথে তিনি যখন কথা বলেন তখনও
খুব স্পষ্টভাবে নির্বাচনের জন্য 1.5 বছর তিনি সরকারকে সাহায্য করবেন এই ধরনের আলাপ করেছেন। তো নির্বাচনের এক ধরনের সময়সীমাও তার জায়গা থেকে আছে এবং ঘটনাচক্রে আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য তার সাথে এখন মিলেছে। সুতরাং সেনাবাহিনী যদি বাংলাদেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন নির্বাচনের মাধ্যমে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনের মাধ্যমেই আসতে হবে এবং নির্বাচনের মাধ্যমেই ধাপে ধাপে এটাকে ঠিক করে তুলতে হবে। সবগুলো ফ্ল গায়ের জোরে কিছু করা যায় না। অবশ্যই আমাদের এখন একটা সংস্কারের চাহিদা আছে, বিশেষ করে আমি জনগণ শব্দটা বলি না, জনগণ সংস্কার চায় এটা বাজে কথা। শিক্ষিত সচেতন সমাজের মধ্যে কিছু সংস্কারের দাবি আছে, তারা মনে করেন এবং আমিও মনে করি কিছু সংস্কার হওয়া উচিত এবং এই সংস্কারগুলো অবশ্যই যে মানুষটা সংস্কার চান না, বোঝেন না, তারও জীবনে কাজে লাগবে, এতে কোনো সন্দেহ নেই। তো সেটাও ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে, সেটা করে একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন থ্রু ক্রেডিবল ইলেকশনস, সেটা আসলে হতে হবে। আমাদের সেনাপ্রধান যদি এই রকম একটা অবস্থান নেন, সেটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো হবে। তিনি শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে গুলি করে মানুষ হত্যা করে তাকে ক্ষমতায় রাখা থেকে যেভাবে পিছিয়ে এসেছেন, তিনি যদি এবং তার বাহিনী তার নেতৃত্বে যদি বাংলাদেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বাধাগ্রস্ত করার চেষ্টা কেউ করে কোনো না কোনো বাহানা তৈরি করে, সেটা বিপ্লবী সরকারের নামে হোক বা অন্য কোনো নামে হোক, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, ধ্বংস করার চেষ্টা করে, তারা সেটাতে ডেটারেন্ট হিসাবে কাজ করবেন। আমরা এটা আশা করি এবং সেটা যদি করতে পারেন, শেখ হাসিনার সময়কার ভূমিকা সাথে ট্রান্সফরমেশনের সময় ক্ষমতার এত কাছাকাছি থেকেও তারা সেটাকে সেইভাবে প্র্যাকটিস করেননি, এটা আমাদের সেনাবাহিনীর একটা উল্লেখযোগ্য, অত্যন্ত উল্লেখযোগ্য অবদান হিসাবে ভবিষ্যৎ ইতিহাসে লিপিবদ্ধ থাকবে এবং এই সময় সেনাপ্রধান হিসাবে এর কৃতিত্ব জনাব ওয়াকারুজ্জামান নিশ্চয়ই নিতে পারবেন। ওয়াকার সাহেব সচল হয়েছে, ওনার পাঙ্খা গজাইছে ইন্ডিয়ার সচিব নিয়ম বহির্ভূতভাবে ক্যান্টনমেন্টে যাইয়া যখন দেখা করছে, তারপর থেকে গত বুধবার সে খালেদা জিয়ার সাথে গেছে দেখা করতে। আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে এই ওয়াকার এটা ইন্ডিয়ান মাল, যখন বলেছি সিসির মতো একটা প্রো ইন্ডিয়ান সরকার বসাইতে চায়, তখন সবাই আরে করে উঠছিল, এমন ভাব সবাই তখন ওয়াকার লীগ হয়ে উঠছিল, নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার। এখন বুঝেছেন তো উঠতে কি কই বান্ধা আছে, যারা তখন সিক্কর মারিছিলেন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের ইটিস পিটিস, তার জবাব আছে নাই। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে, তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনীতির ইস্যুগুলো শেপ নিবে, আমি কয়ে রাখলাম, লিখে রাখেন। এরই একটা অ্যাসাইনমেন্ট হইতে পারে খালেদা জিয়ার সাথে দেখা করা, ওনারে কিছু বোঝানোর চেষ্টা করা। কি কি পানি পড়া দিচ্ছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ওয়াকারে, আসেন সেটা একটু বুঝে দেখি। কি দিছে এটা বলা মুশকিল, এটা ওয়াকার আর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানে, তবে আমরা অনুমান করতে পারি। 1 নাম্বার, নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থিত না হয়, কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী। 2 নাম্বার, আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয়। 3 নাম্বার, জামাতকে যেন কোনো স্পেস না দেওয়া হয়। 4 নাম্বার, এইসব কিছুর জন্য যেন 72-এর সংবিধান সমুন্নত থাকে। 5 নাম্বার, নির্বাচন যেন দ্রুত হয়। নির্বাচন দ্রুত না হইলে বিএনপির খবর আছে ধানের শীষের কেউ চিনবে না, চিনবে নাকি টেম্পু স্ট্যান্ড। যাই হোক, এমনিতে বিএনপি আমার উপরে বিলা, আরো বিলা হোক, সেটা চাই না। তাইলে যা যা ঘটতেছে রাজনৈতিক মহলে সেই সব এই লাইন বরাবর না। এবার বুঝেছেন তো কাটটিকি কই বান্দা, ইন্ডিয়া মারিচ্ছে ওইটি থেকে আর লাশ পড়িচ্ছে এইটি। ওয়াগার সাহেব ক্যাঙ্কা জাতির ত্রাণ করতে, এবার বুঝেছেন তো, বুঝছাও। এবার আসেন সংবিধান নিয়ে আলাপ করি। 72-এর সংবিধানের মধ্যে কি পাইছে বিএনপি, এটা রাখাই লাগবি। একটা রিল দেখেছিলাম ফেসবুকে, গুটাইতে যে মায়ের কাছে এক মাইয়া নিয়ে আসছে, তো কইছে যে এটা আমার বউ, তো মা কইছে কি আছে এর মধ্যে, তো পোলা কয় ওর মধ্যে তো নাতি আছে। দেখেন ও মা, মা, হ্যাঁ বলছি আমি বিয়ে করেছি, এইটা তোমার বৌমা। এই মেয়ে হবে আমার বাড়ির বউ? কি আছে এই মেয়ের মধ্যে? ওর মধ্যে তোমার নাতি আছে। ইনকা ওই 72-এর সংবিধানের মধ্যে কি আছে দেখি, কোন ভালোবাসায় বিএনপি কি ঢুকাইছে এর মধ্যে, হাঙ্গারে দেখা দরকার, তাই না? আসেন দেখি। 1956 সালে পাকিস্তানের সংবিধানের একটা আলোচনা হইতেছিল, সেইখানে যে সমস্ত ধারার সমালোচনা করেছিল আওয়ামী লীগ, সেগুলো 72-এর সংবিধানে ঢুকে দিছে। কেন আওয়ামী লীগ তখন সমালোচনা করেছিল কেন? কারণ ওই শাসনতন্ত্রটা তৈরি করা হয়েছিল আইয়ুব খানকে সামনে রেখা। আইয়ুব খান যেন একটা এক নায়ক হয়ে উঠতে পারে, সেটা সবকিছু ওই শাসনতন্ত্র ছিল পাকিস্তানের। তো পরে যখন বাংলাদেশ এলো, তখন যে থাকবে ক্ষমতায়, সে যেন এক নায়ক হয়ে উঠতে পারে, সেজন্য যা যা কিছু ছিল আইয়ুব খান ঢুকাইছিল, সবকিছু ঢুকাইছে। পাকিস্তানের ওই শাসনতন্ত্রে যে যে ক্ষমতা দেওয়া হয়েছিল না আইয়ুব খানকে, বাংলাদেশের এই 72-এর সংবিধানে প্রধানমন্ত্রীকে সে একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, প্রাচীনকালের সম্রাটদের ওই ক্ষমতা ছিল না। এই সংবিধানের মধ্যে লুকায় আছে ফ্যাসিবাদের বীজ, এই সংবিধানের মধ্যে লুকায় আছে স্বৈরাচারের বীজ। ওই যে বলছি না, এর মধ্যে কি আছে
এইটাই আছে, ওইটাই বিএনপির পছন্দ। ও বিএনপি ওই আর একটা স্বৈরাচার হয়ে উঠতে চায়। এই যে আভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা, অরাজকতা, এমনকি দেশদ্রোহিতা করছে যে হাসিনা, এর জন্য হাসিনাকে দায়ী দোষী সাব্যস্ত করা, বিচার করার সাংবিধানিক সুযোগ সংবিধানে নাই। বুঝছাও? এই সংবিধানের অধীনে নির্বাচন হবে না। প্রফেসর ইউনূসের সরকারের ম্যান্ডেট নাই বিএনপি বলে, তাইলে সংবিধান প্রণয়নের জন্য সংবিধান সভার নির্বাচন হোক। ম্যান্ডেট নিয়ে তারা জনগণের জন্য সংবিধান লিখুক। ওয়েট করেন আপনারা। নির্বাচন করতে চান, আসেন এই গণপরিষদের নির্বাচন করেন, সংবিধান লেখার নির্বাচন, সেটা তো করবেন না। দেশের মালিক আপনারাই না, আমরাও দেশের মালিক। শুধু রাজনৈতিক দলের কথা শুনে দেশ চালাবে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোথায় লেখা আছে? জুলাই বিপ্লবের টাইমে ছাত্র জনতা একটা স্লোগান দিছিল, দেশটা কারো বাপের না। মাথায় রেখেন, দেশটা রাজনৈতিক দলের কারো বাপের না। সবার মত নিয়ে দেশ চালাইতে হবে। এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না। কেস ক্লোজ। ইনকিলাব জিন্দাবাদ। এই যে বিজ্ঞ 4 জন আলোচকের কথা শুনলাম, তারা সবাই জ্ঞানী, তারা 4 জন 4 রকমভাবে বিশ্লেষণ করলেন, কিন্তু আমরা কেউ কোনো কনক্লুশনে আসতে পারলাম না। আসলে সেনাপ্রধান কেন গিয়েছিলেন, সেনাপ্রধানের সাথে বেগম খালেদা জিয়ার কি আলোচনা হয়েছে এবং ওনার উদ্দেশ্যটা কি ছিল। আপনারা কেউ যদি বুঝে থাকেন তাহলে কমেন্টসে জানাবেন, কারণ আমরা আসলে শিখতে চাই, আমরা জানতে চাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।